দীপক চৌধুরী। জন্ম 1958 সালের 3রা এপ্রিল। একজন বহুমাত্রিক নিঃসঙ্গ শেরপা। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্যচর্চা তথা চট্টগ্রামের নাট্যাঙ্গনের একজন পুরোধা ব্যক্তিত্ব। আশির দশকে থিয়েটারে তার জোরালো ও সক্রিয় অবস্থানের মাধ্যমে বাংলাদেশের তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে সামাজিক অবক্ষয়, শোষক শোষিতের দ্বন্দ্ব, স্বৈরাচার, সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদ, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধ প্রভৃতির বিরুদ্ধে কঠোর প্রতিবাদী শিল্প আন্দোলনে অসামান্য ভূমিকা রাখেন। আমার পৈতৃক নিবাস হচ্ছে পটিয়া উপজেলার দক্ষিণ বুশি গ্রামে। সেখানে আমার প্রপিতামহ গৌরীশঙ্কর চৌধুরী জমিদারি ছিল। সেই জমিদারি আমি চতুর্থ অধস্থন পুরুষ হিসাবে আমার জন্ম। আমার পিতা ছিলেন সামান্য একজন চাকুরিজীবী। তিনি এখানে চট্টগ্রামে থাকতেন। সেই সুবাদে এই জায়গাটা হচ্ছে আমার মাতুতালয়। আটষট্টি শিববাড়ি লাইন, ফিরিঙ্গি বাজার, চট্টগ্রাম। এখানে আমার জন্ম। এই জন্মভূমিতে আমি ধীরে ধীরে বড় হয়েছি। শিববাড়ি নামে ঐতিহাসিক শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির আছে। সেই মন্দিরে প্রায় প্রতিদিনেই আমার কোনো না কোনোভাবে যাওয়া আসা ছিল। এই দিক দিয়ে গেলেই নদীর পাড়ে আমরা সময় কাটাতাম। সকাল থেকে রাত অবধি কোনো না কোনোভাবেই আমরা গিয়ে ওখানে আড্ডা দিতাম আমার এখানকার এলাকার বন্ধুদের নিয়ে। সেই কর্ণফুলী নদীর আবহাওয়া, মাটি, মানুষের সাথে মিশে মিশে আমি আমার সৃজনশীলতার কথা চিন্তা করেছি, আমার নাটক লেখার কথা চিন্তা করেছি, নাটক করার কথা চিন্তা করেছি। দীপক চৌধুরীর সহধর্মিণী শ্রীমতী দেবী সেনগুপ্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে MA সম্পন্ন করেন। পরবর্তীতে একটি স্কুলে শিক্ষকতায় রত ছিলেন। বর্তমানে তিনি একজন গৃহিণী। তাদের বিবাহিত জীবন আলো করে আছে 3টি সন্তান। তারা প্রত্যেকে স্ব ক্ষেত্রে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। ওনার বড় মেয়ে ডক্টর দেবযানী চৌধুরী বিবাহিত। কমিউনিটি মেডিসিন বিষয়ে MBBS ও MS সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চাকুরিরত রয়েছেন। যমজ পুত্র সন্তানদ্বয়ের মধ্যে তুলতুল চৌধুরী বাবার মতোই আইন বিষয়ে পড়াশোনা করছেন এবং দ্বিতীয়জন অতুল চৌধুরী চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে ETE অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী। আমার প্রথম নাটক হাইজাকার, অমর নির্দেশ, তারপর হচ্ছে আমার যুক্তিটার যেটা প্রকাশনা বের হয়েছে বস্তি, এই নাটকগুলো, বাকসাবধান, শিয়াল আসছে, টোকাই, এই নাটকগুলো আমি লিখতে শুরু করি তখন থেকেই। তারপর হচ্ছে আমার শামসুল হক হায়দারি, উনি একটা বিশাল ভূমিকা রেখেছেন। ওনার যেহেতু দ্রৌপদী নাট্য সম্প্রদায়ের সাথে আমি যুক্ত ছিলাম, ওনার নাটকগুলো করতে করতে আমি নাটকের লেখার কাজে হাত দিয়েছিলাম। সেই থেকে চট্টগ্রাম থিয়েটার যখন করলাম তখন নিজেদের নিজেদের নাটক নিজেরাই করব, নিজেদের নির্দেশনা দেব, নিজেরা অভিনয় করব। সেই কমিটমেন্টকে ফুলফিল করার জন্য তখন নাটকটা বাধ্যবাধকতামূলক আমাকে লিখতে হয়েছে। শেষ পর্যন্ত আবু মোল্লার কাছে মুক্তিযোদ্ধা হাসিম মিয়ার পরাজয় হই, তাইলে পরাজয় মানে মহা পরাজয়। আর কি তো জারফানিত ভাই আসছি না, আর বাপ আসিল যে পাকিস্তানি খাস মানুষ,
যুদ্ধ তড়ি গিয়ে বলি মেডেল নফ আছে আজিয়া যদি এই দেশ পাকিস্তান থাকতো তাহলে আর বাপ হইতো যে আর কিং মানি রাজা 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 1977-78 সাল থেকে আমরা নাটক করা শুরু করেছি। বিশেষ করে আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলে বার্ষিক নাটক এবং পাড়ার যে নাটকগুলো হতো সেই নাটক থেকে অনুপ্রাণিত হয়ে আমরা নাটক করা শুরু করলাম। তারপর 78 সালে এসে আমরা ধ্রুপদী নামক একটা নাট্য সংগঠন আছে চট্টগ্রামে, ওটার সাথে যুক্ত হয়। সেটার সাথে আমরা যুক্ত হয়ে নাটক করতে করতে ধ্রুপদীতে কিছু সংখ্যক নাট্যকর্মী দেখা যাচ্ছে তখন কমার্শিয়াল নাটক করা শুরু করেছে, যদিও সেই সময় কমার্শিয়াল নাটককে লোকে ঘৃণার চোখে দেখতো। বলো ভাই আয় তো পুরো বলবো দেখি ভাই ওই হাল্লোলার পর আর ব্যাগ মাল পুলিশের ধরে দিয়ে এখন কি হুজুম বদা ওটা ব্যাককল যা ব্যাককল তোর কত করে কইলাম যে এই মইনারা ছাড়া তুই কোনো কিছু নহরিস, তুই বেটার কথা শুনিস না, সাধারণ টিয়া বাসি বেলাই বলি অহন ফন্দত গাল ইয়ার আর কাছে সহ্য না বেটা। 1978-79 সাল থেকে আমরা যখন নাটক শুরু করি তখন নাটক করতে করতে ধ্রুপদী নাট্য সম্প্রদায়ের একজাক তরুণ নাট্যকর্মী আমরা তখন বুঝতে পারলাম যে এই কমার্শিয়াল নাটকের সাথে আমরা করতে পারবো না। আমরা তখন নবনাটক দেখছি, আমরা গণনাট্যের কথা চিন্তা ভাবনা করছি। আয় যাই নামাস্তান পড়িয়াই ইয়াল্লাহ তুই আরে রক্ষা হর বাদি, তুই আরে রক্ষা হর, দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমেরিকাতে যখন মন্দার সময় যে ওডেস্টি তারা ওয়েটিং ফর লেফটেই করে যে নাট্য চর্চা শুরু করেছিল, সেখানে যে উদ্দেশ্য ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চট্টগ্রামে একইভাবে যে প্রান্তিক নাট্যদল নাটক করা শুরু করেছিল, সেই দৃষ্টিকোণ থেকে যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার মাধ্যমে আমরা সাম্যবাদী সমাজ ব্যবস্থায় চলে যাব, সেই দৃষ্টিকোণ থেকে আমরা কয়েকজন তরুণ মিলে ধ্রুপদী নাট্য সম্প্রদায় থেকে বেরিয়ে 1983 সালের 1 জুলাই নাটক হোক গণমানুষের হাতিয়ার এই স্লোগানকে সামনে রেখেই আমরা চট্টগ্রামে যে কয়েকজন তরুণ মিলে এই নাট্য দল চট্টগ্রাম থিয়েটার প্রতিষ্ঠা করি। জংলা মাঠ সম্পর্কে যাকে জিজ্ঞেস করি সে বলে আমি কিছু জানি না, তোমার এই দেশ মিথ্যাবাদীর দেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব আমি কুদ্দুস হুকুমের খাদেম। ও আমার খাদেম, বন্দুকের নলের আশেপাশে কিছু খাদেম জুটে যায়, এটা একটা চমৎকার ব্যাপার। তখন আমাদের সাথে কয়েকজন ছিল এখানকার যে দোবাসী আব্দুল মাহমুদ দোবাস, তিনি অন্যতম প্রতিষ্ঠাতা চট্টগ্রাম থিয়েটারে, তিনি মহাসচিব হিসাবে এখানে চট্টগ্রাম থিয়েটারে ছিল। আমি তখন দলীয় প্রধান হিসাবে দলপতি হিসাবে এখানে আমরা নাট্য চর্চাটা শুরু করেছিলাম। শঙ্কর চক্রবর্তী, স্বপন সেন, শামু চক্রবর্তী, তারপর বিজন মজুমদার যিনি ফাইন আর্টসের মাস্টার্স, ও আমাদের লোগোটা করেছে, আমাদের চট্টগ্রাম থিয়েটারের লোগোটা করেছে, আমি ওখানে গঠনতন্ত্রটা করেছিলাম। এইভাবে আমাদের নাট্যচর্চা শুরু হলো। প্রথমেই আমরা ওই অরূপ মৈত্রের একটা নাটক সিংহাসন নাটক নিয়ে আমরা পথে নামি। আমার লেখা এবং নির্দেশনায় একটি নাটক স্বাধীনতার ময়নাতদন্ত, মুক্তিযুদ্ধে চাওয়া পাওয়া কী ছিল, জনগণ কী পেয়েছে কী পায় নাই, সেই থেকে আমরা অনেকটা বঞ্চিত হয়েছি। যে কমিটমেন্ট নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল সেই স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সেইগুলো পাইনি বিদায় আমরা এই নাটক স্বাধীনতার ময়নাতদন্তটা করলাম। তারপর বিজন মজুমদার একটা পথনাটক লিখল ধর্মঘট, সেই ধর্মঘট নাটকটা অসম্ভব জনপ্রিয় একটা নাটক। অশোক সেনগুপ্ত আওয়ামী যে শিল্পী গোষ্ঠী ছিল সেই শিল্পী গোষ্ঠী গান করতেন, আর আমরা চট্টগ্রাম থিয়েটার নাটক ধর্মঘট করতাম। চট্টগ্রামের সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদেরকে ইয়ে করতো, বিশেষ করে বামপন্থী পার্টিগুলো আমাদের চট্টগ্রাম থিয়েটারকে নিয়ে যেত তাদের অনুষ্ঠানে, তাদের আলোচনা সভার শেষে কিংবা প্রথমে আমরা নাটক করতাম। 4 জন পাওয়া গেছে, 4 জন দিয়ে শুরু হোক, সঙ্গে একটা মুসলমান ঢুকিয়ে দিন, নয়তো মুসলমানরা ভাববে মুসলমান হলেই আর কোনো ভয় নেই। কে ওখানে? যে আমি নীলগঞ্জ মসজিদের ইমাম, আমার নাম মিনহাস উদ্দিন, আমি কোরআনে হাফেজ। তয় একটা দুঃসংবাদ পাইয়া ছুটে আইলাম। দীপক চৌধুরী আমাদের সময়ের একজন তুখোর নাট্যকার, নির্দেশক এবং অভিনেতা। আমরা প্রায় কাছাকাছি সময়ে নাট্যচর্চা শুরু করেছি, যদিও আমি মধ্য 70-এ গণায়নের সঙ্গে আমার প্রথম নাট্যজীবনের শুরু, আর দীপক শুরু করেছিল ধ্রুপদীর সঙ্গে। তারপর থেকে আমরা
একসঙ্গে প্রায় বহুদিন নানান কাজে নানানভাবে যুক্ত হয়েছি। দীপকের সঙ্গে নাটকের কাজ আমি একসঙ্গে হয়তো করিনি, কিন্তু নাটক নিয়ে আলোচনা করেছি, আড্ডা দিয়েছি, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করেছি, খারাপ লাগলে সমালোচনা করেছি, ভালো লাগলে আবার ভালো বলেছি। আমরা আমাদের বন্ধুত্বকে নিয়ে গেছি মূলত একটি সৃজনশীল ধারাবাহিকতায়। আমরা একসঙ্গে গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদ করেছি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলাম। এই কাজগুলোতে আমরা অনেক দলবদ্ধ আয়োজনে অংশ নিয়েছি। শুধু নাটক করা নয়, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করা, প্রতিবাদ করা। আমাদের দেশের রাজনৈতিক যে নানান ঘাত প্রতিঘাত গেছে এবং নানান যে বাঁক পরিবর্তন হয়েছে, সেই বাঁক পরিবর্তনের অন্যতম রূপকার আমি বলবো দীপক। দীপকের প্রথম রচিত নাটক আমার যতদূর মনে পড়ে যে খুব সম্ভবত স্বাধীনতার ময়না তদন্ত। এর পরবর্তী একাধিক নাটক, পরাজয়ের পালা, রাজা এলেন, রাজাকার, কিংবা তাঁতি, মজদুর, চট্টগ্রাম গণহত্যা, বিচার, এরকম অনেক নাটক দীপক তৈরি করেছে। দীপকের নাটকের বৈশিষ্ট্য হচ্ছে নাটকগুলো মঞ্চেও করা যায়, আবার সময়ের দাবিতে পথেও করা যায়। এবং এক কথায় বলা যেতে পারে দীপক শুধু যে রচনা করেছে তা নয়, পরিচালনাও করেছে। ধর্মঘট, যেটি প্রায় সর্বাধিক অভিনীত পথনাটক ওদের, সেটি বিজনের রচনা এবং দীপকের পরিচালনা, সেটি শততম মঞ্চায়নও হয়ে গেছে। এবং আমি বলবো যে দীপকের পরবর্তীকালে কাজের দিন, ওরা সংগ্রামী সেনগুপ্তের একটি নাটক ওরা করেছিলেন কাজের দিন, সেটিও তারা খুব ভালো একটি প্রোডাকশন করেছিল। আমি বলবো দীপকের নাটকগুলো সময়ের দাবি মিটিয়েছে। বিশেষ করে যখন কোনো ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, বিশেষ করে ৭৫ পরবর্তীকালে যখন আমরা স্বাধীনতার চেতনার কথা বা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারছি না, কোনো জায়গায় স্বাধীনতার যে বাণী, যে মূল মন্ত্রগুলো ছিল, যে 4 মন্ত্র নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, এগুলোকে আমরা বাস্তবে রূপায়ণ তো করতেই পারছি না, এমনকি উচ্চারণ করাও প্রায় মুশকিল হয়ে গেছে, তখন কিন্তু দীপক সময়ের দাবিতে তার প্রতিবাদ নিয়ে নাটকে হাজির হয়েছে। পথনাটকের যে সূত্রপাত বাংলাদেশে, সেটি গণায়ন করেছিল জায়দিন ফাগুলুদ্দিন মিলন চৌধুরী রচিত নির্দেশিত নাটক 1976 সালের 21শে ফেব্রুয়ারি। সেদিন আমার সৌভাগ্য যে আমি একেবারে প্রথম দিনেরই পথনাটকের অভিনেতা ছিলাম। সেটিও ছিল কিন্তু একটি সময়ের দাবি। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে স্বাধীনতার কথা, যে মুক্তির কথা জনসমক্ষে রাস্তার মানুষের কাছে দাঁড়িয়ে বলতে পারা যাবে, এটা আমরা হয়তো ভাবিনি, ভয়ও পেয়েছি, কিন্তু সাহস করে মঞ্চে নেমেছি। ঠিক একই রকমভাবে যখন বাংলাদেশের সরকার ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হয়েছে, রাজাকার আলবদররা আবার ক্ষমতায় এসেছে, তাদের গাড়িতে জাতীয় পতাকা উঠছে, তখন কিন্তু আমরা দেখেছি এই স্বাধীনতার ময়নাতদন্ত কিংবা পরাজয়ের পালা, এই সমস্ত নাটকগুলো অসম্ভবভাবে জনপ্রিয় হয়েছে। পথে পথে সে নাটকগুলো হয়েছে। এবং পথে নাটকের মানেটা কি? সময়ের দাবিকে তুলে ধরা। কাদের কাছে? পথের মানুষের কাছে। একেবারে যারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ, যারা আমরা বলি আপামর জনতা, সেই মানুষের কাছে নাটক নিয়ে দীপক গেছে। এইখানে তার শক্তি। দীপকের একটা রাজনৈতিক দর্শন রয়েছে, সেটি সে ধারণ করেন এবং দীপক সে রাজনৈতিক দর্শন থেকে বিচ্যুত হতে চান না। শ্রমজীবী মানুষের কথা, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের দুঃখ কষ্টের যন্ত্রণা, না পাওয়ার বেদনা, চাওয়া পাওয়ার মধ্যে যে দোলাচল, যে ফাঁক, সেটুকুর বিরুদ্ধে কিন্তু দীপকের কলম সদা সজাগ ছিল। এবং মঞ্চেও দিনের আলোয় কিংবা রাতের আলোতেও সদা সচল ছিল দীপকের নাটক এবং দীপক চৌধুরী। আমি মনে করি দীপক সচল থাকবেন আরও বহুদিন।
এবং তার সৃজনশীল নাট্য ভাবনা নিয়ে আমাদের নাট্যচর্চাকে দীপক সমৃদ্ধ করবেন। আমরা দীপকের নাট্যচর্চার একটা দীর্ঘকাল প্রত্যাশা করছি। দীপকের জন্য অশেষ শুভকামনা। আমি যাইতাছি, তোমরা সাবধান, তোমরা চলে যাও, শহরে কসাই নামছে, কসাই কসাই কসাই। 1988 সালের 24শে জানুয়ারি সেই দিন শেখ হাসিনার এখানে মিছিল হচ্ছিল। শেখ হাসিনা সেই দিন লালদিঘির ময়দানে একটা জনসভা করার জন্য এখানে এসেছিল। আমরা চট্টগ্রাম থিয়েটার সেই ঘটনাকে কেন্দ্র করে, তার আগমনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম থিয়েটার সেই দিন রাজালেন রাজাকার নামক একটা পথনাটক করেছিলাম ওই জায়গাতে। এই দিন রাত্রেবেলা শহীদ BBC, লন্ডন এবং CNN থেকে আমাদের নাটকের কথা, চট্টগ্রাম থিয়েটারের নাটকের কথা প্রচার করা হয়েছিল। সেদিন বলেছিল একটা নাট্যদল এখানে নাটক পরিবেশন করেছিল। সেই দিন তখন শেখ হাসিনার মিছিল কোটালীর মোড়ে আসলো, তখন গুলি শুরু হলো, প্রায় 24 জন মারা গিয়েছিল সেই আক্রমণে। রকিবুল হুদা আসামি করেছিল এবং তার সাথে সাথে আরও কয়েকজন আসামি হয়েছিল। পুলিশরা গুলি চলেছিল নির্বিচারে, স্বৈরাচারী সরকারকে বাঁচানোর জন্য তারা গুলি করেছিল। সেই দিন আমরা চট্টগ্রাম থিয়েটার প্রতিবাদ স্বরূপ সেই দিন এখানে পথনাটক করেছিলাম রাজালেন রাজাকার। তিনি তার শিক্ষা জীবন অতিবাহিত করেন JM সেন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজ এবং বঙ্গবন্ধু আইন কলেজে। বঙ্গবন্ধু আইন কলেজ থেকে পড়ালেখা শেষ করে থিয়েটারের পাশাপাশি নিবিড়ভাবে যুক্ত হয়ে যান আইন পেশায়। প্রথম দিকে অভিনেতা হিসেবে থিয়েটারে যুক্ত হলেও পরবর্তীতে নাট্য রচনা, পরিকল্পনা, পরিচালনা, নাট্য সমালোচনা সহ থিয়েটারের প্রায় সকল শাখায় এবং টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে তার মেধাবী স্বাক্ষর রাখতে সক্ষম হন। রাজাকার চিকন আলী, কইছিলাম না সানকোপাল, কেউ ধারে কাটে কেউ ভারে কাটে, আর যার কিচ্ছু নাই হে ডুগরাইয়া কাঁদে। মনে আছে হুজুর, যুদ্ধের টাইমে আপনার কাছে গেছিলাম কিছু সাহায্য নিতে, ঘরে খাওন নাই, পোলার মুখে দুধ নাই, তখন আপনি একখান চাকরি দিলেন, রাজাকারের চাকরি, মাসিক বেতন 110 টাকা। বিদ্যান লোক আপনি। চিকন আলী, আপনি কইলেন, চিকন আলী, একটা কাফের মারতে পারলে 70,000 সওয়াব পাওয়া যায়। 1986 সালে আমি ওকালতি পাশ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেছি। তার পাশাপাশি আমি নাটকে সময় দিচ্ছি, সকাল থেকে রাত অবধি নাটকের যে সমস্ত কর্মকাণ্ড আমার গ্রুপকে নিয়ে, এবং পাশাপাশি চট্টগ্রামের যে মোর্চাগুলো আছে সেই মোর্চারও সাংগঠনিক কাজগুলো আমি করে থাকি। আমি চট্টগ্রাম থিয়েটারে শুধু নাটক লিখি তা নয়, আমি অনেকগুলো নাটক এখানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যে ম্যাগাজিন বের হয় সেই ম্যাগাজিনে আমি এইগুলো প্রকাশ করার চেষ্টা করেছি। সাথে সাথে চট্টগ্রামে অনেকগুলো দৈনিক পত্রিকাতে আমার নাটক ছাপা হয়েছে। স্বাধীন হনের পর পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের নাম কইরা অনেক দৌড়াদৌড়ি করলেন, কিন্তু দেখেন কি কারবার, মাঝখান থেকে আপনি হয়ে গেলেন ধর্মবাস লিডার, আর আমি পাইলাম ফাঁসি। ফাঁসি আমি কেডা? হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান? দেখলাম আমি কিচ্ছু না। আমার পরিচয় শুধু একটাই, আমি সেরাতে না গরিব গরিব গরিব। ঢাকা সহ সারা বাংলাদেশে অনেক নাট্যকার নাটক লিখেছে স্বৈরাচার বিরোধী। তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের সমাচার, যে নাটকটা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা উপজেলায় এই নাটকটা মঞ্চস্থ হয়েছে। তার সাথে সাথে আমি যে নাটকটা লিখেছি সেটা হচ্ছে রাজালেন রাজাকার। এই রাজালেন রাজাকার নাটকটা করতে গিয়ে এখানে চট্টগ্রাম থিয়েটারের অনেক নাট্যকর্মীর বিরুদ্ধে হুলিয়া হয়েছে, তা হন্য হয়ে ঘুরেছে পুলিশ বাহিনী তাদেরকে গ্রেফতার করার জন্য। আমরা যেখানে যখন নাটক করেছি তারা গাড়ি নিয়ে প্রস্তুত থাকে আমাদেরকে অ্যারেস্ট করার জন্য। আর এই নাটকটা করাকালীন চট্টগ্রাম থিয়েটারের দর্শকদের কোনো অভাব ছিল না। যেখানে এই নাটকটা হচ্ছে শুনে সেখানে হাজার হাজার লোক দর্শক কোথা থেকে হয়ে যায়। এবং একই অবস্থা এই রাজালেন রাজাকার নাটকটা করতে গিয়ে কুমিল্লার একটি দল প্রতিবিম্ব একটা নাট্য সংগঠনের প্রায় 8 জন নাট্যকর্মী গ্রেফতার হয়েছিল। যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে আমরা আরও একটা নাটক লিখেছি, আবার যুদ্ধ। সেই নাটকটা আমরা আবার পুনরায় আরেকটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে এই নাটকটা লিখেছিলাম।
যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া, প্রতি মুহূর্তেই স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাতে চাঁদ উঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। আগামী প্রজন্মকে একটা মাথায় চিন্তা রাখতে হবে, যদি সৃজনশীল কাজ করতে হয় তাহলে অবশ্যই লেখাপড়া পঠন পাঠনকে সবচাইতে প্রাধান্য দিতে হবে, দেখতে হবে। যেমন করে নাটক তো একটা দৃশ্যকাব্য, অন্য একটা নাটক না দেখলে তার লেখার উপাদানটা আসবে না। আর সৃজনশীল মানুষকে সবসময় চিন্তা রাখতে হবে জনগণের জন্য কি করতে হবে, আমি কি মেসেজটা নিয়ে যাচ্ছি, সেই মেসেজটা আগে মাথার মধ্যে ঢুকাতে হবে, তারপর তাকে নাটক লিখার কাজে হাত দিতে হবে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কেনা ভিটে, জানি না তাও, তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্বর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চায় না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর দাও, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাত পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালাবার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার।